মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। সরকারের ধারাবাহিকতার কারণে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার আহ্বান। দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল, রাজনৈতিক কারণেই এই আবেদন বললেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী। ময়মনসিংহের ভালুকায় 6তলা ভবনে বিস্ফোরণে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত, আহত 3। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। এবং রাজধানীর উত্তরায় গ্যাং সংস্কৃতির কবলে পড়ে এবার ফেসবুকে পোস্ট দিয়ে এক কিশোরকে হত্যা চেষ্টা, গ্রেফতার হয়নি অভিযুক্ত, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান। এদিকে আজ রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট বা আলো নিভিয়ে কাল রাত স্মরণ করবে পুরো জাতি। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে ধোয়া মোছা আর রঙে রাঙিয়ে তোলার কাজ। কাল ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। বাঙালি জাতিকে পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে পুরো জাতি। স্বাধীনতা দিবসে সাভার স্মৃতিসৌধে নামবে লাখো মানুষের ঢল। তাই তো প্রতিবারের মতো এবারও লাল সবুজের রং তুলির আঁচড়ে সেজেছে বাঙালির গৌরব আর ভালোবাসার স্মৃতিসৌধ। সবুজ ঘাস, টকটকে লাল ফুল, সেই সঙ্গে হলুদ গাদা সহ বাহারি রঙের ফুলে এক অপরূপ রূপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কর্মীদের দিন রাতের অক্লান্ত পরিশ্রমে এখন পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদের এই স্মৃতি হিসাবে এটা গড়ে তুলছে। তাদের ফুল দিবে, ফুল দিয়ে তাদের মরহুম আত্মার কৃতজ্ঞতা জানাবে। আমাদের মানে একটা গর্বের বিষয়, আমরা যে জাতীয় স্মৃতিসৌধে চাকরি করি, এটা আমাদের গর্ব। স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো এলাকা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। সাভার গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগ পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি, রং তুলি, ফুল দিয়ে সাজানো এবং সিসি ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। স্মৃতিসৌধে গার্ড অব অনারের মহড়া করেছে 3 বাহিনীর সদস্যরা। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশি কূটনীতিক সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করা হবে সর্বসাধারণের জন্য। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শফিক মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। জুনায়েদ, আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যে সমস্ত শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পেয়েছি, সেই সমস্ত শহীদদের কিন্তু শ্রদ্ধা জানানো হবে। এবং আপনি জানেন যে প্রথম প্রহরেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এই সাভারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো সর্বসাধারণ মানুষ, তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন। এই সমস্ত শ্রদ্ধা জানাতে কিন্তু এরই মধ্যে এই যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, সেটি কিন্তু প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। এবং আপনি জানেন যে গত 18 তারিখ থেকেই কিন্তু এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু এখানে যে সমস্ত সৌন্দর্য বর্ধনের যে সমস্ত কাজ ছিল সেগুলো সম্পন্ন করা হয়েছে। এখানে যত ফুল গাছ আছে সেগুলো যেমন পরিষ্কার পরিপাটি করা হয়েছে। শহীদ মিনারের স্মৃতিসৌধের বেদিতে উঠতে যে সমস্ত সিঁড়িগুলো আছে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। এই গণপূর্ত বিভাগের পক্ষ থেকে কিন্তু দিনরাত পরিশ্রম করে এই কিছুক্ষণ আগেই আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে সেই তাদের যে প্রস্তুতি সেটুকু কিন্তু তারা সম্পন্ন করেছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আগামীকাল সকালে প্রথম প্রহরে যখন কি
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো হবে তখন কিন্তু তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করবেন এবং সেটিরও কিন্তু মহড়া কিছুক্ষণ আগেই সেটি সম্পন্ন হয়েছে। এখন ঢাকার যে জেলা পুলিশ সুপার আছেন সেই পুলিশ সুপারের পক্ষ থেকে এখানে কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের বিভিন্ন শাখার যে সমস্ত সদস্যরা আছে তারা কিন্তু কিভাবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পুরো এলাকাতে নিরাপত্তার ব্যবস্থা পালন করবে তারা সেই ব্যাপারে কিন্তু ব্রিফিং করা হবে। এবং আমরা কিন্তু এর আগে কিন্তু জানতে পেরেছি যে আমিনবাজার থেকে এই সাভার পর্যন্ত 147টি সিসিটিভি ক্যামেরার বিভিন্ন স্থানে বসানো হয়েছে এবং সেখানে কিন্তু সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত থাকবে প্রায় 3000 সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন রকমের নিরাপত্তা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা যাতে কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত না হতে পারে সেই কারণে কিন্তু তারা সব সময় এখানে নিয়োজিত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও আরেকটি বিষয়, আগামীকাল ভোরবেলা থেকে এখানে কিন্তু যানবাহন চলাচলের একটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যে এখানে যেহেতু ভিআইপিদের মুভমেন্ট থাকবে সেই কারণে কিন্তু এখানে সর্বসাধারণের জন্য শুরুর দিকে কিন্তু অনেকটা যানবাহনে একটু শিথিলতা থাকবে, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই স্থান ত্যাগ করার পর সেখানে কিন্তু একটু শিথিলতা করা হবে। তো জুনায়েদ, সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগামীকাল 26শে মার্চ উপলক্ষে যে সমস্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে তার পূর্ব প্রস্তুতি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ, জানাচ্ছিলেন সবশেষ প্রস্তুতির খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতার কারণে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2018 প্রদান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। স্বাধীনতার চেতনায় উন্নত সমৃদ্ধ দেশের পথে যে যাত্রা তা যেন থেমে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের জনগণের উন্নয়ন করা। তিনি বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং উন্নয়নশীল দেশ গড়তে কাজ করে যাচ্ছে তার সরকার। এবছর 7টি ক্যাটাগরিতে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের জন্য 18 জনকে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। 43 বছর পর আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে এত সময় আমাদের লাগলো, তারপরেও আমরা সেটা অর্জন করতে পেরেছি, কারণ সরকারের ধারাবাহিকতা ছিল বলে আমরা এটা অর্জন করতে পেরেছি। বিগত 3 বছর ধরে এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রধান 3টি শর্তের মধ্যে 2টি শর্ত পূরণ করলেই উত্তরণের সনদ পাওয়া যায়, কিন্তু আমরা বাংলাদেশ 3টি শর্তই বেশ বড় ব্যবধানে পূরণ করতে সক্ষম হয়েছি। স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের প্রেরণা নিয়ে এই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই যাত্রা যেন থেমে না যায়, এই যাত্রা যেন অব্যাহত থাকে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যমায়ের দেশ আর 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। যাদের 71-এর 25শে মার্চ গণহত্যা নিয়ে অনুতাপ নেই তারা পাকিস্তানের দোসর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মানিক মে এভিনিউতে বিআরটিসি বাসের নতুন রুটের উদ্বোধন করে তিনি একথা বলেন। বাংলাদেশ যখন একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পায় তখন জার্মানির একটি প্রতিষ্ঠানের এ দেশকে নিয়ে বিরূপ প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যারা পালন করছে না তাদেরকে বাংলাদেশের মানুষ কি ভাববে? তারা পাকিস্তানের বন্ধু, পাকিস্তানের দোষর। যারা এই গণহত্যার দায় স্বীকার করেনি, অ্যাপোলোজাইজ করেনি, দুঃখ প্রকাশ করেনি, অনুতাপ করেনি, সে পাকিস্তানের বন্ধুরাই গণহত্যা দিবস পালন না করতে পারে, এটি স্বাভাবিক। যেই মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি দিল প্রাথমিক ধাপ অতিক্রমের সময়, ঠিক সেই মুহূর্তে রিপোর্ট কেন, এটা আমার প্রশ্ন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুদক। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি জমা দেন তারা। আগামী মঙ্গলবার আপিল শুনানির দিন ধার্যের জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি
শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হবে। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া প্রধান আসামি হলেও তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, অথচ সহযোগী আসামিদের দেওয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড, যা সঠিক হয়নি। অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাজনৈতিক কারণেই সাজা বাড়ানোর আবেদন করেছে দুদক। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। হাইকোর্ট বেগম জিয়াকে 4 মাসের জামিন দিলেও আপিল বিভাগের নির্দেশে তা স্থগিত রয়েছে। এই মামলার মূল আসামি বেগম খালেদা জিয়া, ওনাকে 5 বছর দিয়েছে, আর যারা সহযোগী অ্যাভেটেড ওনাদেরকে দিয়েছেন 10 বছর। ওনার যদি বিচারক যদি সবাই, মাননীয় বিচারক যদি সবাইকে 10 বছর দিত অথবা সবাইকে 5 বছর দিত, তাহলে সেটা আমরা অপর্যাপ্ত মনে করতাম না। যিনি মূল আসামি ওনার সাজা তো কম হতে পারে না, সহযোগীদের কম হতে পারে। দুদক আর সরকার একাকার হয়ে গিয়েছে এবং সে কারণে তারা আজকে আপিল আবার নাকি নতুন করে আপিল দায়ের করেছে। আমার মনে হয় দুদককে আমি অনুরোধ করব যে আপনারা দুর্নীতি দমনের নামে রাজনীতিবিদদের দমন করার জন্য কোনোভাবে চেষ্টা করবেন না। এদিকে বেগম খালেদা জিয়ার বিদেশি আইনজীবীর পরামর্শ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের সাহায্যকারীকে নিয়োগ দেয়াকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সাইবার অপরাধ নিয়ে 11 দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। লর্ড কার্লাইল, যাকে তারা নিয়োগ দিয়েছেন পরামর্শক হিসেবে, তিনি আগে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সম্বন্ধে বক্তব্য দিয়েছেন এবং তিনি জামাতের নেতাদের সহায়তা দিয়েছেন। সেটা যদি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু অন্যদিকে আমি বলবো যে বিএনপির কাছ থেকে এরকমটাই মানুষ আশা করে। দুপুরের সময়ে আরো থাকছে। বিজিএমইএ ভবন ভাঙতে 1 বছরের সময় চেয়ে করা আবেদনের শুনানি শেষ, আপিল আদেশ 27 মার্চ। ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি 6তলা ভবনের 3য় তলায় বিস্ফোরণের ঘটনায় আলামত সংগ্রহ করেছে বোমা নিষ্ক্রিয় দল। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্টে। রোববার সকালে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা ময়মনসিংহের ভালুকার বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন। এরপর ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম তপু নামে এক ছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে বিস্ফোরণ সম্পর্কে এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এখন আমি বলতে পারতেছি না যে এটা কোনো জঙ্গিদের কাজ কিনা বা অন্য কোনো ভাবে বিস্ফোরণ হয়েছে কিনা। আমাদের বোম ডিসপোজাল টিম ওনারা যে সিদ্ধান্ত দেবে সেই হিসাবে আমি আপনাদেরকে বলব। শনিবার রাত 12:30টার দিকে জামিরদিয়া এলাকার আরএস টাওয়ারের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভবনের দরজা, জানালা ও দেয়ালের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরও 3 জন আহত হন। 12:30টার দিকে, ঠিক এই সময় হুট করে একটা বিকট শব্দ, এমন শব্দ ঘুম থেকে মনে করেন যে আমরা লাফ দিয়ে উঠে পড়েছি। উঠে রুম থেকে বাইরে এই দেখি যে কাঁচ টাচ ভেঙে চুরমার হয়ে গেছে, ভূমিকম্পের মতো শব্দ। তারপর বাইরে হয়ে আসি, আইসা দেখি কি এখানে মানে গ্লাস টাস ভাঙ্গা, থায়ের গ্লাস ভাঙ্গা রাস্তার সম্মুখে পড়ে গেছে। কল্পনা করা যায় না যে এরকম বোম হইলে যে এরকম হয় আর কি, আসলে কোথাও দেখি না এরকম আর কি। দগ্ধ অবস্থায় 3 জনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমাদের এখানে যে 2 জন পেশেন্ট আসছে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং শরীরের অ্যাবভ 50% বার্ন হয়েছে তাদের। হতাহতরা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারা ভালুকায় স্কয়ার ফ্যাশন লিমিটেড নামে একটি কোম্পানির অধীন ইন্টার্নশিপ করছিলেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
এদিকে এক শিক্ষার্থী নিহত ও ৩ জন আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হতাহতরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে শেষ বর্ষের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন তারা। 2K13 ব্যাচ এবং আমাদের ইমিডিয়েট সিনিয়র, আমরা ক্যাম্পাসে আসার পর যারা আমাদের ছোট ভাইয়ের মতো আমাদের বরণ করছে তারা ছিল এরাই। আমাদের খুব কাছের ভাই ছিলেন তারা আর কি, মানে এরকম আকস্মিক মৃত্যু আসলে এটা কোনোভাবে মেনে না যায় না। দ্রুত সুস্থতা কামনা করা ছাড়া আর আমাদের কিছু করার নেই, আর আমরা যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করছি। যে 4 জন হয়েছে, একজন মারা গেছে, তো তার ভিতর তৌহিদ ভাইরে আমি খুব চিনি। ওনার মতো আসলে কি বলবো, আমি বলার ভাষা হারাই ফেলছি। আমরা খুবই ব্যথিত, আসলে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এটা আমরা কোনোভাবেই মানে এটা ভাবনার বাইরে ছিল। এবং তারা ডিপার্টমেন্টে খুব ভালো স্টুডেন্ট, এর প্রথম দিকের স্টুডেন্ট, তারা টপার স্টুডেন্ট, সব 1st, 2nd, 3rd, 4 এর মধ্যেই এরা আছে। রাজধানীর উত্তরায় ফেসবুকে পোস্ট দিয়ে এক কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আরেক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় মামলা হলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ধরনের কিশোর অপরাধ মোকাবেলায় অভিভাবকদের সচেতনতার উপর জোর দিচ্ছে পুলিশ। আর অপরাধ বিশ্লেষকদের মতে সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় এক শ্রেণীর কিশোর জড়িয়ে পড়ছেন অপরাধে। খান মোহাম্মদ রুমেলের আরও একটি রিপোর্ট। গেল 20 মার্চ রাজধানীর উত্তরায় মোটরবাইক চালানো শেখানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নাবিল নামে এক কিশোরকে হত্যার চেষ্টা করে জীবন নামে আরেক কিশোর। এমনকি হত্যা চেষ্টার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকিও দেয় জীবন। তবে কি কারণে এই হত্যা চেষ্টা বলতে পারছে না আহত নাবিল কিংবা তার পরিবার। নাবিলের স্বজনরা জানান, জীবন একটি স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী হলেও নিয়মিত স্কুলে যায় না। এমনকি মাদকাসক্তের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনি কথাবার্তা চলতেছিল, এমন বসে কখন আসবে হুন্ডা এসে, ও বলতেছিল যে হুন্ডা আসতেছে। তখন অবস্থায় তার আমি বাসার থেকে রুম থেকে আসি, ট্যাপটা নিয়ে আসি, আর বাসার 6 তলা, শুধু একটা ইউনিটি 6 তলা। তো অবশ্য আমি ট্যাপটা নিয়ে আসি, তখন মনে হচ্ছে আমার কথা বলে মনে ছুরি আনছিল সাথে করে। আব্বু তোমাকে আঘাত করার কারণ তোমার সাথে কোনো শত্রু ছিল, দুষ্টামি কি, বা আমি তো এখনো বুঝতে পারি না সে আমাকে কেন আঘাত করবে। এদিকে এই ঘটনায় থানায় মামলা হলেও এখনো অভিযুক্ত জীবনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারের চেষ্টা চলছে দাবি করে পুলিশ বলছে, এ ধরনের অপরাধ নির্মূলে পরিবারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের বয়োজ্যেষ্ঠদের। টিজিং বিরোধী আমাদের কর্মসূচি থাকে, মাদক বিরোধী আমাদের কর্মসূচি থাকে, এইরকম বিভিন্ন সচেতনতামূলক যতগুলো কর্মসূচি আছে যাতে মানুষজন সচেতন হন সেগুলো আমরা পালন করে থাকি। জনগণের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু আমরা আসলে কখনোই একটা যে নিরাপদ না রাজধানী অথবা অপরাধ মুক্ত আমরা যেটা চাই সেটা আমরা দিতে পারবো না। অবশ্যই নাগরিকবৃন্দের এক্ষেত্রে সহযোগিতা করা দরকার। অপরাধ বিশ্লেষকদের মতে কৈশোর কিংবা তারুণ্যের ধর্মই হচ্ছে উন্মত্ততা। একসময় তারুণ্যের এই আবেগ ব্যবহৃত হতো গঠনমূলক কাজে, কিন্তু এখন সমাজে সুকুমার বৃত্তির চর্চা কমে যাওয়ায় কিশোর তরুণরা ঝুঁকছে অপরাধের দিকে। কিশোর কিংবা কিশোরী, তার যে টকবগে তারুণ্য, তার যে গঠনমূলক যে উদ্দীপনা, তার যে শক্তি, সেটাকে সে ইতিবাচকভাবে ব্যবহার করার কোনো পথ পাচ্ছে না। কারণ তার খেলার মাঠ নাই, তারপরে তার গ্রন্থাগার নাই, তার যে শক্তিটা সেটাকে সে ইতিবাচকভাবে গঠনমূলক কাজে যে লাগাবে সেই সংগঠন নাই। কারণ আমাদের তো ঘাটতি সব জায়গায়। গেল বছরের জানুয়ারিতে এই উত্তরাতেই কথিত গ্যাং সংস্কৃতির শিকার হয়ে খুন হয় আদনান নামে এক কিশোর। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক রফতানিকারক সমিতি BGME এর বহুতল ভবন ভাঙতে 1 বছরের সময় চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 27 মার্চ আপিল আদেশের দিন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতের আদেশের পরও ভবন না ভেঙে সময় চাওয়ায় BGME কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। আগামী 12 এপ্রিলের মধ্যে BGME ভবন ভাঙার নির্দেশনা রয়েছে, কিন্তু BGME এর নতুন ভবন নির্মাণাধীন থাকায় হাতিরঝিলের ভবন সরাতে 1 বছর সময় আবেদন করেন কর্তৃপক্ষ। এই আবেদনের শুনানিতে বারবার সময় দেওয়ার পরও ভবন না সরানোয় অসন্তোষ প্রকাশ করেন আদালত। পরে আদালত সময় বাড়ানোর আবেদনের বিষয়ে 27 মার্চ দিন ধার্য করেন। প্লট নিয়েছে উত্তরায়, সেখানে আমাদের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে। সেখানে আমাদের অফিস সরানোর জন্য আমাদের 1 বছর সময় দরকার। সেই প্রেক্ষিতে আজকে আমরা আবেদন করেছিলাম। মহামান্য কোর্ট আগামী 27 তারিখে অর্ডারের জন্য রেখেছে।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই খুব খারাপ অবস্থায় রয়েছেন। দেশটিতে বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকলেও দালাল বা এজেন্সির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, সমস্যা সমাধানে হাইকমিশনকেই এগিয়ে আসতে হবে। দালালদের প্রতারণায় না পড়ে যে কোনো সমস্যায় হাইকমিশনের সাহায্য নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া থেকে ফিরে তারিকুল হাসান আশিকের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। নানা ক্ষেত্রে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা হাড়ভাঙা পরিশ্রমের পর অমানবিকভাবে একঘরে গাদাগাদি করে রাত্রি যাপন করেন বাংলাদেশি শ্রমিকরা। পরিবারের মুখে হাসি ফোটাতে এভাবেই দাঁতে দাঁত কামড়ে পড়ে আছেন প্রবাসে। একটু বাড়তি আয়ের আশায় রাতভর কাজ করছেন অনেকেই। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে বিভিন্ন পেশায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 7 লাখ। এর মধ্যে কিছু সংখ্যক ভালো অবস্থানে থাকলেও মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ শ্রমিক। আবার দালাল বা এজেন্সির খপ্পরে পড়ে পাসপোর্ট ও টাকা পয়সা হারিয়ে গ্রেফতার আতঙ্কে ভুগছেন অনেকে। বৈধভাবে গেলেও নির্দিষ্ট কর্মঘণ্টার বেশি কাজ করেও ন্যায্য মজুরি বঞ্চিত অনেক শ্রমিক। বৈধভাবে আসার পরেও আমাদের কোনো নিশ্চয়তা নাই, জায়গা কোনো সিকিউরিটি নাই। এই জন্য আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। বলে 1000 টাকা 1100 টাকা বেতন, অন্য সালে 600 টাকা বেতন। আমার কোনো পাসপোর্ট নাই, যা কিছু আছিল সব ওরা নিয়ে নিছে। ই কার্ডও পাই নাই, আর আমরা ইমিগ্রেশনও ফিঙ্গারও দিতে পারিনি। প্রবাসী শ্রমিকদের এসব সমস্যায় হাইকমিশনকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন সাবেক এই কূটনীতিবিদ। বাংলাদেশের মানুষ যারা ওখানে কাজ করেন তাদের দেখভাল করাটা কিন্তু অন্তত মালয়েশিয়াতে আমাদের যে হাইকমিশন আছে সেটার অন্যতম প্রধান দায়িত্ব, কারণ মালয়েশিয়া একটা বড় শ্রমবাজার আমাদের জন্য। কাজে সেই বিবেচনায় আমি মনে করি বিষয়টার প্রতি বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশি দালাল বা প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি দেশটিতে যেতে শ্রমিকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। যারা আসছেন তারা যেন আসার আগে তাদের যে কাগজপত্রগুলো তাদেরকে সরবরাহ করা হয় সেগুলো যেন ভালো করে চেক করেন, তারপরে আসেন। অনেক সময় তাদেরকে প্রলোভন দেখিয়ে এখানে প্রলুব্ধ করে এনেছে। এখন যেই অসুবিধাটা পড়েছে সেই অসুবিধা লাঘবের জন্য আমরা চেষ্টা করছি। এছাড়া হাইকমিশনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ হাইকমিশন, কিন্তু প্রতিনিধি হিসাবে কতটা পাশে দাঁড়াতে পারছে প্রবাসীদের? তাদের নানা অভিযোগ জন্ম দেয় অনেক প্রশ্নের। তবু প্রবাসীদের প্রত্যাশা, তাদের যে কোনো সমস্যায় এগিয়ে আসবে বাংলাদেশ হাইকমিশন, এগিয়ে আসবে বাংলাদেশ সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মালয়েশিয়া। এদিকে মালয়েশিয়ায় কয়েকজন ভারতীয়, নেপালি ও বাংলাদেশের মধ্যে সংঘর্ষে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 2 জন। নিহত বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। শনিবার মধ্যরাতে সেলাঙ্গর প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিএসবি 10 সড়কে 2 ভারতীয় ও 2 নেপালের সঙ্গে প্রায় 10 জন বাংলাদেশি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় এক বাংলাদেশিকে ধাক্কা মারলে ড্রেনে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পেতালিং জায়া এলাকার পুলিশ। সংঘর্ষের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি তারা, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বাস্থ্য বীমা নাকি প্রচলিত পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কোনটি বেশি উপযোগী? এ নিয়ে সরকারি পরিকল্পনা ও বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মতভেদ। সরকারের হেলথ কেয়ার স্ট্র্যাটেজি 2032 অনুযায়ী দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে স্বাস্থ্য বীমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের যেন তেনভাবে অর্থ উপার্জনের মানসিকতা না বদলালে কোনো উদ্যোগই কাজে আসবে না। আর বীমা ব্যবস্থা চালুর আগেই নির্দিষ্ট করতে হবে এর শর্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু একটু করে উন্নত অর্থনীতির পথে হাঁটছে বাংলাদেশ। টার্গেট জাতিসংঘ ঘোষিত এসডিজির সব লক্ষ্যমাত্রা অর্জন। তাই উন্নত দেশের আদলে করা হয়েছে স্বাস্থ্যসেবা স্ট্র্যাটেজি 2012 থেকে 32। এর পরিকল্পনায় বলা হয়, দেশের প্রায় 8.5 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কমিউনিটি ভিত্তিক বীমা ও ক্ষুদ্র বীমার আওতায় আনা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে স্বাস্থ্য বীমার নজির আছে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বীমার ধারণা পুরো বেসরকারি খাত ভিত্তিক। তবে তাইওয়ান, ইরান, থাইল্যান্ড সহ এশীয় অঞ্চলের বেশ কিছু দেশে আছে শতভাগ সরকারি স্বাস্থ্য বীমা।
পাশের দেশ ভারতে আবার বেসরকারি বিমা পরিচালনার সফলতা চোখে পড়ার মতো। সরকারের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এরই মধ্যে কয়েক ধরনের বীমা স্কিম নির্ধারণের কাজ শুরু করেছেন তারা। তৎক্ষণাৎ টাকা দিয়ে চিকিৎসা না, আগেই একটা সিস্টেম থাকবে, সেটা গভর্নমেন্ট হেল্প করবে কিংবা তার কন্ট্রিবিউশন থাকবে। যখনই তার চিকিৎসার প্রয়োজন হবে, একটা বিরাট অঙ্কের টাকা প্রয়োজন হবে, সেটা সেই ফান্ড থেকে মিট আপ করা হবে। বাংলাদেশে এমন ব্যবস্থা চালুর আগেই লাভ ক্ষতির চুলচেরা বিশ্লেষণের কথা বলছেন বিশেষজ্ঞরা। কে সার্ভিস দিবে এবং কোন মেকানিজমে দিবে এবং কিভাবে পাবলিকটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে, সেই জায়গাটাতে কিন্তু আসতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে যদি চালু হয়, তাহলে কিন্তু একটা রাষ্ট্রীয় মেকানিজম লাগবে, সেই জন্য একটা অথরিটি লাগবে। আমাদের আসল উদ্দেশ্য কি? আসলে জনগণ যেন স্বাস্থ্যসেবা পায়, অর্থ না থাকলেও সে যেন মিনিমাম ন্যূনতম স্বাস্থ্যসেবা পায় এবং কোয়ালিটির সেবা পায়। কিন্তু যদি ওই কোয়ালিটি হেলথ কেয়ারটা আমরা না দেই, তাহলে শুধু নাম পাল্টিয়েও আপনি আশাব্যঞ্জক ফল পাবেন না। সরকারি হিসেবে দেশের প্রতি 6,500 মানুষের বিপরীতে ডাক্তার আছে মাত্র একজন। 22,000 সরকারি ডাক্তারের আবার বেশিরভাগই থাকতে চান রাজধানী সহ বড় শহরগুলোতে। এমন অবস্থায় স্বাস্থ্য বীমার মতো নতুন একটি ব্যবস্থা চালু করে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা কতটুকু সম্ভব তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, শুরুর আগেই যথাযথ পর্যালোচনা না করলে স্বাস্থ্য বীমা নিজেই রূপ নেবে ব্যাময়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 5 জনের সবার লাশ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিস জানায়, সকালে রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রূপসী এলাকায় 4টি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। এর আগে গত রাতে এক স্থান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আসা 10 থেকে 12 জন বন্ধু শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণে আসেন। সে সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে 5 জন নিখোঁজ হন। ময়মনসিংহ থেকে চলাচলকারী ডেমু ট্রেনটি প্রতিদিনই বিলম্বে ছাড়াই নির্দিষ্ট সময় পৌঁছাতে পারেন না যাত্রীরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। চালক স্টেশন সুপার জানান, ট্রেনের একটি ইঞ্জিন বিকল এবং ঘন ঘন ক্রসিং এর কারণে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চালানো সম্ভব হয় না। হোসেন আলীর ক্যামেরায় জগলুল পাশার রিপোর্ট। ময়মনসিংহ জয়দেবপুর রেলপথে ডেমু ট্রেনটি সবসময় বিলম্বে চলাচলের জন্য যাত্রী সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। শিডিউল বিপর্যয়ের কারণে অল্প দূরত্বের পথ পাড়ি দিতে বেশি সময় লাগে। প্রায় ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে যাত্রা বাতিল করার নজিরও আছে ট্রেনটির। বিলম্বে যাত্রার পাশাপাশি ট্রেনের ফ্যানগুলো বিকল থাকায় গরমে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। ট্রেন দেখলে বোঝা যায় যে হাইফাই একটা ট্রেন, বিদেশি ট্রেন, আমরা মনে করি যাত্রী সেবার মানও ওইরকম হবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে ভিতরে আসা দিকে ওইরকম পাচ্ছি না। জানালাগুলো ছোট ছোট, বাইরে থেকে তেমন একটা বাতাস আসতে পারে না ভিতরে। অনেক সময় ফ্যান ছাড়ে, আবার অনেক সময় ছাড়েও না। টিকিট কাটি 9টায়, 9:20-এ যাওয়ার কথা 9:40-এ, এটা এমন সময় আছে 11টায়ও যায়। মাঝে মাঝে পরীক্ষাও পাই না, যে পরীক্ষা শেষ হয়ে গেছে। অন্য ট্রেন পাসিং করে দেওয়া, কিন্তু এটা আটকে রাখা। ট্রেনটির বিদ্যমান সমস্যা ও শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে চালক এবং স্টেশন সুপার জানান, ট্রেনের 2টি ইঞ্জিনের একটি বিকল। ঘন ঘন ক্রসিং এর কারণে নির্ধারিত সময়ে যাত্রা করা সম্ভব হয় না। ছুটিয়াখালী স্টেশন বন্ধ থাকার কারণে ওইখানে ক্রসিং অ্যারেঞ্জ করতে না পারায় এই ট্রেনটা বিলম্ব হচ্ছে। ইঞ্জিন টেম্পারেচার 100 হয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আন্তনগর ট্রেনগুলোর শিডিউলের একটু ব্যতিক্রম হওয়ার কারণে ডেমো ট্রেনটি দেখা যায় যে সচরাচর তার শিডিউল টাইমে ছেড়ে যেতে পারে। ফলে দেখা যায় যে প্রায় সময়ই 1-1.5 ঘন্টা লেট হয়। আর রেলওয়ের পূর্বাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানান, ঢাকা ময়মনসিংহ ডাবল লাইন চালু হলে ডেমু ট্রেনটির শিডিউল বিপর্যয় কেটে যাবে। ডাবল লাইন হয়ে গেলে আমার মনে হয় এগুলো আর থাকবে না, তখন দেখবেন যে এর থেকে 3 গুণ ট্রেন চালালেও কোনো সমস্যা নেই। যাত্রী সেবার মান উন্নয়নে 2013 সালে এই ডেমু ট্রেনটি চালু করা হয়। প্রতিদিন সকালে এটি ময়মনসিংহ থেকে ছেড়ে জয়দেবপুর রেল স্টেশনে যায়, আর বিকেলে ছেড়ে আসে ময়মনসিংহের উদ্দেশ্যে। জগলুল পাশা, রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। খুলনা রূপসা উপজেলার বাগমারা এলাকায় পুরাতন রেলের জমিতে গড়ে ওঠা বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রূপসা নদীর তলদেশ দিয়ে খুলনা ওয়াসার পানির লাইন যাওয়ার কারণে এই বিপর্যয়। ওয়াসা জানিয়েছে, সমস্যার সমাধানে কাজ করছে তারা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার।
সরেজমিনে দেখা যায় হঠাৎ করে 3 দিন আগে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসা নদী সংলগ্ন বাগমারা এলাকার প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মেঝে, দেয়াল এবং ছাদে ফাটল দেখা দেয়। কোনো কোনো বসতঘরের মেঝে দেবে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। এতে ধসে পড়ার আশঙ্কায় অনেক পরিবার আতঙ্কিত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, আবার অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। নদীর তলদেশ দিয়ে খুলনা ওয়াসার চলমান পাইপলাইন বসানোর কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ওয়াসারে পাইপ গেছে নিচ দিয়ে, হাইতে ডাইবে গেছে সব। 3:30টার সময় জপত করে ভেঙে পড়েছে। পড়ার পরে সেই রাত্রে আমার ছেলের ডাক দিয়ে সই করেছিল, তারপরে এই মাল জিনিসগুলো টেনে টেনে নিছি। ঘর ভিতরে আছি, বাড়ি ঘর ভেঙে গেছে, ছেলে মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। মাল জিনিস নিয়ে বাসা পাল্টা চলে যাচ্ছি। আমাদের দোকানপাট ফাটল দিছে, প্লাস ভাঙে ছোড়া তলে বসে যাচ্ছে। সেটা কাজ করে চলে গেছে, আমাকে কোনো ক্ষতিপূরণও দেয় না, কিছু বলেও না। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। চায়না যে প্রকল্প যারা এখানে করতেছে, ঠিকাদারি করতেছে, তাদের সঙ্গে কথা বলছি, বিষয়টা দ্রুত যাতে সমাধান হয় সেই সমাধানের জন্য চেষ্টা করতেছি। অবশ্য ওয়াসা কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। 16টা জায়গার ওরা মেজারমেন্ট প্রায় কমপ্লিট করে ফেলছে, বাকিগুলিও নিচ্ছে, নিয়ে এটা যথাযথভাবে যাতে রিপেয়ার হয়, যাতে কোনো রকম সমস্যা না থাকে, সেই জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। খুলনা ওয়াসা মোল্লাহাট উপজেলার মধুমতি নদী থেকে রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপনের কাজ করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ স্তরের মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রগতির ধারা কোনোভাবে ব্যাহত হতে দেয়া হবে না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার আহ্বান। দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল। রাজনৈতিক কারণেই এই আবেদন বললেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী। এবং রাজধানীর উত্তরায় গ্যাং সংস্কৃতির কবলে পড়ে এবার ফেসবুকে পোস্ট দিয়ে এক কিশোরকে হত্যা চেষ্টা, গ্রেফতার হয়নি অভিযুক্ত। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।